আজকে আমরা এক্সপ্লেন করব 5 সেন্টিমিটার পার সেকেন্ড। এই এনিমিটি হলো একটা লাভ স্টোরি এনিমি। এই এনিমিটি আমাদের বুঝিয়ে দেয় মানুষ যতই কাছেরই হোক না কেন, সময় এবং দূরত্বের কারণে এক না এক সময় আলাদা হয়ে যেতে হয়। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। গল্পটি শুরু হয় 1991 সালে টোকিও শহরে। গল্পের দুজন প্রধান ক্যারেক্টারের নাম তোনো তাকাকি এবং আকারি শিনোহারা। তারা যখন টোকিওতে 4th গ্রেডে ভর্তি হয়েছিল তখন তাদের প্রথম দেখা হয়। তারা দুজনে ছিল খুবই ইন্ট্রোভার্ট, অন্যদের সাথে খুব একটা কথা বলতো না এবং তাদের পছন্দ অপছন্দ ছিল প্রায় একই ধরনের। তাই ধীরে ধীরে তারা বন্ধু হয়ে ওঠে। ইন্ট্রোভার্ট হওয়ার কারণে লাইব্রেরিতে বই পড়েই বেশিরভাগ সময় কাটাতো তারা, আর তাই নিয়ে সবাই ভাবতো তাদের দুজনের মধ্যে কিছু একটা চলছে। এই বিষয় নিয়ে তাদেরকে সবাই উত্তপ্ত করত। তারপরেও তারা তাদের বন্ধুত্ব নষ্ট হতে দেয়নি। সময়ের সাথে সাথে আরো ভালো বন্ধু হয়ে ওঠে, নিজেদেরকে আরো ভালোভাবে জানতে থাকে। এখন তারা 6th গ্রেডে উঠে গিয়েছিল। তাদের স্কুল যাওয়ার পথে একটা চেরি ফুল গাছ ছিল। তারা মাঝে মাঝেই ওই গাছের নিচে বসে সময় কাটাতো। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় আকারি তনুকে বলে, তুমি কি জানো এই চেরি ফুলের পাপড়িগুলো 5 সেন্টিমিটার পার সেকেন্ড স্পিডে মাটিতে ঝরে পড়ে, আর এই পাপড়িগুলো এতটাই সফট যা আমার কাছে একেবারে তুষারের মতো মনে হয়। এরপর তারা যখন দৌড়ে বাড়ি ফিরছিল তারা দুজন রেল লাইনের দুপাশে ছিল। হঠাৎ সেখান দিয়ে ট্রেন আসতে থাকে। আকারি তনুকে বলে তারা একসাথে আবারও চেরি ব্লসম দেখতে যাবে। এর কিছুদিন পর রাতের বেলা আকারি টেলিফোন বুথ থেকে তনুর বাড়িতে ফোন করে। তনুকে বলে তার বাবা অন্য এক শহরে ট্রান্সফার হয়ে গিয়েছে, তাই তার পরিবারের সাথে নতুন শহরে চলে যেতে হবে আর সেখানকার স্কুলে ভর্তি হবে। সে অনেক চেষ্টা করেছিল থাকার, কিন্তু তার কাছে আর কোনো উপায় নেই। এই বলে আকারি কান্নায় ভেঙে পড়ে। এরপর একাকিত্ব আর আকারের দূরত্বে ডিপ্রেস হয়ে পড়ে তনু। তনু বলে আকারের চলে যাওয়ার কথাগুলো শুনে আমি ফোনটাকে শক্ত করে কানে চেপে ধরে রেখেছিলাম। আকারের চাপা কষ্টগুলো ফোনের মাধ্যমে আমার হৃদয় পর্যন্ত এসে পৌঁছাচ্ছিল। আমরা ছোট ছিলাম, আমাদের কিছুই করার ছিল না। এরপর কয়েক মাস কেটে যায়। তখন তাদের কাছে কোনো পার্সোনাল ফোন ছিল না এবং তখনকার সময় মোবাইল ফোন অতটা অ্যাভেলেবেল না থাকায় চিঠির মাধ্যমে একে অন্যের অনুভূতি শেয়ার করত। আকারি তনুর কাছে বেশ কয়েকটি চিঠি লিখে পাঠায়। প্রিয় তোনো তাকাকি, আমি টোকিও শহরটাকে খুব মিস করি। গরমের সেই দিনগুলো, উত্তপ্ত পিচ ঢালা রাস্তা, গগনচুম্বী ভবনের উপর আলোর ঝিলমিল, আর শরৎকালের গাছের লাল পাতাগুলোকেও। আমি আমার চুলগুলো একদম ছোট করে ফেলেছি। তুমি হয়তো আমাকে দেখলে চিনতেই পারবে না। দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল। আমার কথা কি এখনো তোমার মনে পড়ে? এভাবে চিঠি আদান প্রদান করে প্রায় 1 বছর কেটে যায়। এখন তনুর পরিবারও টোকিও শহর পরিবর্তন করবে, অন্য একটি শহরে চলে যাবে। সেটা ছিল জাপানের এক দুর্গম দ্বীপে অবস্থিত। ফলে তনু আকারির কাছ থেকে আরো বেশি দূরে চলে যাবে। তাই টোকিও ছাড়ার আগে একবার হলেও আকারির সাথে দেখা করতে চায়, কারণ এরপর হয়তো তাদের আর কোনোদিন দেখা হবে না। তাই সে আকারির শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আকারিকে জানায় তনুর প্ল্যান। তনুর প্ল্যান অনুযায়ী সন্ধ্যা 7টায় তার ট্রেন আকারির শহরে পৌঁছাবে, আর আকারিকে বলে সন্ধ্যা 7টায় ট্রেন স্টেশনে উপস্থিত থাকতে। এরপর তনু আকারির শহরের উদ্দেশ্যে রওনা করে। সে প্রথমবারের মতো এত দূরে জার্নি করবে, তাই সে খুবই নার্ভাস এবং আকারির সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়েছিল। সেদিন অনেক বেশি তুষারপাত হয়। এক পর্যায়ে তুষারের ঝড় শুরু হয়ে যায়। এর মাঝপথে ট্রেনটাকে থামিয়ে রাখতে বাধ্য হয়। তনু বলে আমার ট্রেনটা প্রায় 2 ঘন্টা ঠায় দাঁড়িয়েছিল। প্রত্যেকটি মিনিট আমার কাছে অনন্তকালের মতো মনে হচ্ছিল। আকারির জন্য একটি চিঠি লিখে এনেছিলাম। সেটায় ওই সমস্ত কথা লেখা ছিল যা আমি আকারের মুখ থেকে শুনতে চাইতাম। আজ সময়ের সাথে সাথে বাতাসটাও যেন আমার বিপরীতে চলে গিয়েছিল। চিঠিটা বাতাসে উড়িয়ে নিয়ে চলে গেল। সময় যেন আর এগোতে চাচ্ছিল না। কষ্টে আমার কান্না আসছিল। তাই আমি দাঁতে দাঁত চেপে বসেছিলাম আর বলছিলাম, আকারি, আমার জন্য আর অপেক্ষা করো না, প্লিজ তুমি বাড়ি ফিরে যাও। এরপর অবশেষে তনুর ট্রেন আকারি স্টেশনে এসে পৌঁছায়। ট্রেন থেকে নেমে সে দেখে আকারি এখনো চুপটি করে বসে তার জন্য অপেক্ষা করছিল। তনু তার কাছে গিয়ে তার নাম ধরে ডাকে। সে মাথা উঁচু করে তনুকে দেখে আর তার হাত শক্ত করে ধরে ফেলে এবং কান্নায় ভেঙে পড়ে। আকারি তনুর জন্য খাবার নিয়ে এসেছিল। তারা দুজনে সেখানে বসে
ডিনার সেরে ফেলে। কিছুক্ষণ পর সেই স্টেশনটা বন্ধ করে দেওয়া হয়। আকারি তনুকে নিয়ে একটি চেরি গাছের নিচে চলে আসে। গাছ থেকে ঝরে পড়া তুষার তাদের কাছে চেরি ব্লসমের মতো মনে হয়। তারা দুজন ধীরে ধীরে কাছে আসে, একে অপরকে কিস করে। তনু বলে, আমি বুঝতে পারছিলাম না সেই অনুভূতিটা আসলে কেমন ছিল, কিন্তু হঠাৎ আমার হৃদয়ের অসহনীয় যন্ত্রণা পূর্ণ হয়ে গেল। কারণ আকারির ভালোবাসা এবং তার উষ্ণতাকে আমি কিভাবে নিজের করে নিব তার উত্তর আমার জানা ছিল না। আমার হৃদয় চিৎকার করে বলছিল, আমরা দুজনে কখনোই এক হতে পারবো না। জীবনের স্রোতে তীব্র টানে এবং সময়ের অনিশ্চয়তায় আমাদেরকে ক্রাশ করে ফেলবে। শুধু থেকে যাবে আকারির নরম ঠোঁটের উষ্ণতা। তারপর তারা পাশের ছাউনিতেই সে রাতটা কাটিয়ে দেয়। পরের দিন তনুর ফিরে যাওয়ার সময় চলে আসে। তনু ট্রেনে ওঠে। তারা একে অন্যজনের কাছ থেকে বিদায় নেয়। তনুর ট্রেন আকারি স্টেশন থেকে তার চোখের আড়াল হতে থাকে। আকারি ট্রেনটাকে অবাক দৃষ্টিতে দেখে যায়। তনু বলে, আমি তাকে কখনোই বলিনি যে আমি তার জন্য আলাদা একটি চিঠি এনেছিলাম, কিন্তু সেই চিঠিটা আমি হারিয়ে ফেলেছি। এবং আমরা দেখতে পাই আকারিও একটি চিঠি এনেছিল, সেও তার চিঠিটা তনুকে দিতে পারেনি। এরপর আরো অনেক দিন কেটে যায়। তনু এখন তার নতুন শহরে নতুন স্কুলে ভর্তি হয়েছে। তনুকে প্রথমবার দেখেই কানা ও সুমিতা নামের একটি মেয়ে তার প্রেমে পড়ে যায়। কানাও হলো ইন্ট্রোভার্ট ও লাজুক টাইপের একটি মেয়ে। সে তার ক্রাশ তনুকে দূর থেকেই দেখত এবং ধীরে ধীরে কানাও তনুর সাথে কথা বলতে শুরু করে। তনুর কাছে মেয়েটাকে খুব ভদ্র ও ভালো মনে হয়, তাই সে কানার সাথে খুব ভালো ব্যবহার করত। তনু আর্চারি ক্লাবের মেম্বার ছিল। স্কুল শেষে আর্চারি ক্লাবে অনুশীলন করত, আর কানাও অনুশীলন শেষ হওয়া পর্যন্ত তার জন্য অপেক্ষা করত, যাতে একসাথে রাস্তায় বাড়ি পর্যন্ত যেতে পারে। এইভাবে তাদের দিনগুলো কেটে যায় এবং দেখতে দেখতে তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। উচ্চশিক্ষার জন্য সবাই বিভিন্ন প্ল্যান করছিল, কিন্তু কানাও সম্পূর্ণ আলাদা। তার কোনো ফিউচার প্ল্যান ছিল না। এই ব্যাপারে তার ফ্যামিলি আর তার টিচার তাকে গাইড করত। একদিন তনু কানায়ের আগেই স্কুল থেকে চলে আসে। কানাও বাড়ি ফেরার সময় তনুর বাইকটা রাস্তার পাশে দেখতে পায়। কানাও তনুকে মাঠের পাশে বসে থাকতে দেখে। সে বসে বসে কারোর জন্য মেসেজ লিখছিল। কানাও তনুকে জিজ্ঞাসা করে উচ্চশিক্ষার জন্য সে কোথায় যাবে। তনু বলে টোকিওর কোনো একটা ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নেবে। কানাও বলে, তোমাকে দেখলেই বোঝা যায় তুমি কতটা গোছালো, তুমি ফিউচারে কি করবে, কোথায় যাবে, তা সবকিছুই জানো। আমি তো এটাই জানি না আগামীকালকে আমি কি করব। তনু বলে, তুমি যেমনটা ভাবছো আমি মোটেও তেমনটা নই। আমি জানি না আমি পরের দিন কি করব। আমি কোথায় যেন সবসময় হারিয়ে যাই। আমি শুধু ততটুকুই করি যতটুকু আমার করা দরকার। এরপর আমরা দেখি তনু যে মেসেজগুলো লিখতো সে ওই মেসেজগুলো কখনোই কারো কাছে পাঠায়নি। সে সবসময় তার অনুভূতিগুলো মেসেজে লিখে রাখতো এবং পরে সেগুলো ডিলিট করে ফেলতো। এখান থেকে আমরা জানতে পারি আকারির সাথে দেখা হওয়ার পর সে নতুন শহরে শিফট হয়। আস্তে আস্তে তার এবং আকারির যোগাযোগ কমতে থাকে। এক পর্যায়ে তাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। হয়তো আকারি মুভ অন করে গিয়েছে এবং তনুকে ভুলে গিয়েছে, কিন্তু তনু এতদিন পরও আকারিকে ভুলতে পারেনি। তনু তার স্বপ্নে আকারিকে নিয়ে একটা পৃথিবী কল্পনা করে রেখেছিল এবং যেহেতু তাদের আর চিঠি আদান প্রদান হয় না, তনু তার জমানো কথাগুলো ফোনে লিখে রাখতো, আবার পরে ডিলিট করে দিত। এরপর আমরা দেখতে পাই কানাও অনেকদিন ধরে সার্ফিং শিখছিল, কিন্তু সে ঠিকভাবে সার্ফিং করতে পারে না। তার বোন তাকে জিজ্ঞাসা করে কানাও ফিউচারে কি করতে চায়। কানাও বলে সে জানে না সে কি করবে, কিন্তু এখন থেকে তার মন যা চাইবে তার জন্য সে শতভাগ এফোর্ট দিতে প্রস্তুত বলে সে সার্ফিং করতে চলে যায় এবং খুবই অসাধারণভাবে সার্ফিং করে। আর সে এতটাই মোটিভেট হয়ে যায় যে সে চলে যায় তনুর আর্চারি ক্লাবের সামনে তনুকে প্রপোজ করতে। অনেকক্ষণ অপেক্ষা করার পর তনু তার অনুশীলন শেষ করে চলে আসে। তারা দুজন যখন তাদের বাইকের দিকে যাচ্ছিল তখন কানাও পিছন থেকে তনুর শার্ট টেনে ধরে। তনু তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন সে কিছুই বলতে পারে না। এরপর তারা বাইক নিয়ে যাওয়ার সময় কানুর বাইকটা স্টার্ট হচ্ছিল না, তাই তারা হেঁটে হেঁটেই বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাস্তায় তাদের মাঝে দেখা যায় এক অদ্ভুত শূন্যতা। তনু তার ভাবনায় ডুবেছিল আর কানাও ভাবছিল কি করে তার মনের কথা তনুকে বলবে। এই ভেবে সে হঠাৎ কান্না করে দেয়। হাজার চেষ্টার পরও সে চোখের পানি
আটকাতে পারে না। আর কান্নার শব্দ পেয়ে তনু পিছনে ফিরে দেখে কানাও কান্না করছে। তনু তাকে বলে, কি ব্যাপার, কান্না করছো কেন? কানাও মনে মনে বলে, প্লিজ আমার সাথে এত ভালো ব্যবহার করো না। তখন আকাশে একটি এয়ারক্রাফট উৎক্ষেপণ করা হয়। তারা দুজনেই অবাক হয়ে দেখতে থাকে। এরপর বাড়ি ফেরার সময় কানাও মনে মনে বলে, আমি আজ বুঝতে পেরেছি কেন সে আমার চেয়ে আলাদা, কেন তার মনে আমার জন্য কোনো জায়গা নেই। কারণ তার দৃষ্টি ছিল আমার থেকে অনেক দূরের দূর আকাশে। তার হৃদয়ে একটা শূন্যতা রয়েছে। আমি জানি আমি কখনোই তা পূর্ণ করতে পারবো না, কিন্তু তার সত্ত্বেও আমি আগামীকাল, তার পরের দিন, এমনকি তার বহুদিন পরেও আজীবন তাকে ভালোবেসে যাব। এরপর যখনই আমার তনুর কথা মনে পড়তো আমি ঘুমানোর আগ পর্যন্ত কান্না করতাম। এছাড়া আমার করার মতো কিছুই ছিল না। এরপর অনেকগুলো বছর কেটে যায়। এখন 2008 সাল। তনু এখন একটি কোম্পানিতে প্রোগ্রামারের জব করে, কিন্তু সে আজও আকারীকে ভুলতে পারেনি। সে এক প্রকার ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছিল। মনে হচ্ছে সে বেঁচে আছে, কিন্তু বেঁচে থাকার মানেটাই সে বুঝতে পারছে না। এবং বর্তমানে তার একটি গার্লফ্রেন্ড রয়েছে, কিন্তু মেয়েটি তাকে অনেকগুলো টেক্সট করার পরেও সে রিপ্লাই করে না এবং তার সাথে ব্রেকআপ করে ফেলে। তনু বলে, বিগত কয়েক বছর ধরে আমি চেয়েছিলাম সামনের দিকে এগিয়ে যেতে, আমার লক্ষ্যে পৌঁছাতে, কিন্তু সে লক্ষ্যটা আসলে কি ছিল আমি নিজেও জানতাম না। আমি সাধারণভাবে জীবনযাপন করতে চেয়েছিলাম, কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারি আমি আমার অনুভূতিগুলো হারিয়ে ফেলছি। আমার হৃদয় শুকিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমি আমার সীমার শেষ প্রান্তে চলে এসেছি। তাই আমি আমার জবটাও ছেড়ে দিলাম। গতকাল আমি একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নে আমি আর আকারী আমরা সেই আগের মতো 13 বছর বয়সী ছিলাম। আমরা এক তুষারে আচ্ছাদিত মাঠে হাঁটছিলাম। সেখানে আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না। শুধু ছিল সাদা পতিত তুষারের উপর আমাদের পায়ের ছাপ। ভেবেছিলাম আমরা দুজনে আবারও চেরি ব্লসম দেখতে পারবো। তখন আকারীকে দেখা যায় সে ট্রেনে করে টোকিও শহরের দিকে আসছিল। বর্তমানে আকারী এঙ্গেজড অবস্থায় আছে। কিছুদিন পর তার বিয়ের প্রস্তুতি নেওয়ার জন্য সে শহরে যাচ্ছিল। আকারী বলে, আমি আবারও সেই স্বপ্নটা দেখেছিলাম যেখানে আমি আর তনু 13 বছর বয়সী ছিলাম। আমরা তুষারে আচ্ছাদিত এবং বিস্তীর্ণ মাঠে হাঁটছিলাম। কারণ হলো আমি আগামীকাল আবারও সেই চিঠিটা খুঁজে পেয়েছি, যেটা আমি তনুকে দিতে পারিনি। আমরা আশা করেছিলাম দুজনে একসাথে চেরি ব্লসম দেখতে পারবো। এরপর আকারী ট্রেন থেকে নেমে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল যে রাস্তা দিয়ে আকারী ছোটবেলা স্কুল যাওয়ার সময় যাতায়াত করত। এবং আকারী যখন একটি রেল লাইন ক্রস করে যাচ্ছিল, অপর পাশ থেকে তনু সেই রেল লাইনটি ক্রস করে যায়। হঠাৎ তাদের হৃদয়ের স্পন্দন বেড়ে যায়। তারা একে অন্যজনকে অনুভব করতে পারছিল। তারা একে অপরকে দেখার জন্য পিছনে ফিরে তাকায়। ঠিক তখনই তাদের মাঝখানে একটি ট্রেন চলে আসে। তনু অধীর আগ্রহে ট্রেনটি যাওয়ার অপেক্ষা করছিল। ট্রেনটি যাওয়ার পর দেখা যায় সেখানে কেউ ছিল না, আকারী চলে গিয়েছে। তখন তনু একটি হাসি দিয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যায়। অর্থ আকারী তার লাইফে মুভ অন করে নিয়েছে। তাই তনু সিদ্ধান্ত নেয় তার লাইফে মুভ অন করার। এরই সাথে একটি অসম্পূর্ণ এন্ডিং নিয়ে গল্পটি শেষ হয়ে যায়। এই অ্যানিমেটি মানুষকে বাঁচতে শেখায়, মানুষের জীবনের নতুন একটা অধ্যায় খুলে দেয়। সো গাইস, এটা হলো আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও। সো ভিডিওর ভিতর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন।